নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আছেন সকলের প্রতি ভালোবাসা রেখে এবং আল্লাহ মহান রব্বুল আলমিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই ক্লাসটি। আপনারা নিশ্চয়ই স্লাইডে দেখতে পাচ্ছেন, আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন যে একটি ইকোকার্ডিওগ্রাফির রিপোর্টের নমুনা। আজকে এই রিপোর্টটি নিয়ে চেষ্টা করব যে খুব স্যার অল্প দুঃখিত, সময়ের মধ্যে। আপনার ভয়েসটা স্যার ইকো হয়ে আসছে, বিষয়টা কিন্তু একটু দেখুন, ইকো আচ্ছা, সাউন্ড আসতেছে। এখন কি ঠিক আছে? এখন কি অনেকটাই ইকো ঠিক আসছে? আছে। হ্যালো, এখন কি স্যার ইকো হচ্ছে কন্টিনিউ করুন, স্যার? এখন অনেকটাই ঠিক আছে। ধন্যবাদ। তো আমরা আসলে প্রথম যে কথাটি বলতে চাই যে আসলে ইকোকার্ডিওগ্রামটি কি, এই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলি। তারপরে ইকোকার্ডিওগ্রাম আসলে মূল রিপোর্টটি কয়টা সেগমেন্টে সাজানো থাকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং এর প্রত্যেকটি, কারণ আপনারা জানেন যে আমরা সাধারণত যে সকল রিপোর্টগুলো পেয়ে থাকি একটা সিবিসি রিপোর্টে তার নর্মাল ভ্যালুগুলো পাশাপাশি লেখা থাকে। ইউরিন বলেন অন্যান্য বিভিন্ন টেস্টগুলোর ক্ষেত্রে নর্মাল ভ্যালু থাকে, কিন্তু আমাদের হার্টের ম্যাক্সিমাম টেস্টগুলোর মধ্যেই এই নর্মাল ভ্যালুগুলো লেখা থাকে না। বিশেষ করে ইসিজি বলেন, ইকোকার্ডিওগ্রাম বলেন বা অ্যানজিওগ্রাম বলেন, এইগুলো আমরা তো আসলে ঠিক মতন মানে নর্মাল ভ্যালু থাকে না, ফলশ্রুতিতে আমরা এটা ঠিক বুঝতেও পারি না, অনেকেই বুঝি না। শুধু তাই নয়, এবং এর সাথে সাথে আমাদের বেশ কিছু প্রবলেম হয় যে এর যে সিদ্ধান্তটুকু এটাও আমাদের পক্ষে নেওয়া সম্ভব হয় না, যে আসলে রুগীটি কোন স্টেজে আছে, কোন মাত্রায় আছে, তাকে আমরা ট্রিটমেন্ট দিব না সরাসরি মানে অন্য প্যাথির কাছে পাঠিয়ে দিব, এই সকল বিষয়গুলো আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি। ফলশ্রুতিতে আমরা খুব যন্ত্রণার মধ্যে পড়ি এবং আমরা অনেক সময় প্রায়শই অনেক ধরনের ভুল চিকিৎসা করে থাকি। তো আসলে আসি আমরা আসলে ইকোকার্ডিওগ্রাফিটা আসলে কি। ইকোকার্ডিওগ্রাফি হলো হার্টের একটা আল্ট্রাসাউন্ড পরীক্ষা, যাকে সহজভাবে বলা যায় যে হার্টের আল্ট্রাসোনোগ্রাফি। এই পরীক্ষায় আল্ট্রাসাউন্ডের ওয়েভ ব্যবহার করে যে বিষয়গুলো আমরা জানতে পারি সেটা হচ্ছে হার্টের গঠন, স্ট্রাকচারটা, হার্টের যেই ব্লাড সার্কুলেশনের মুভমেন্ট, গতি, রক্ত প্রবাহ, ব্লাড ফ্লো, এবং হার্টের যেই কম্প্রেশন, যে ইয়াগুলো আছে, কন্ট্রাকশন আছে, এটা সংকোচন প্রশাসন, এইগুলো নিয়ে আমরা জানতে পারি এই কার্ডিওগ্রাফির মধ্যে। সেই সাথে বাল্বগুলোর, আপনি জানেন যে হার্টের অ্যানাটমি সকলেই জানেন যে আমাদের হার্টের 4টা প্রকোষ্ঠ। সেই 4টা প্রকোষ্ঠ হচ্ছে লেফট আর্ট্রিয়াম, রাইট আর্ট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। এর প্রত্যেকটার মাঝখানে আমাদের প্রত্যেকেরই লেফট ভালভ, মাইট্রাল ভালভ, ট্রাইকাসপিড ভালভ, 4টি ভালভ আছে এবং পালমোনারি ভালভ আছে। এই ভালভগুলোর অবস্থা এবং এটা মূল্যায়ন করে বুঝে নেওয়া যায় যে আসলে হার্টের কন্ডিশনটি কি অবস্থায় আছে। এই টেস্টটি যদি আমরা বলি যে হার্টের যতগুলো টেস্ট আছে তার মধ্যে এই ইকোকার্ডিওগ্রাফি এবং ইসিজি, এই দুটো টেস্ট খুব নিরাপদ, ব্যথাহীন এবং দ্রুত সম্পন্নযোগ্য গুরুত্বপূর্ণ হার্ট টেস্টের মধ্যে, এবং যা দিয়ে ডাক্তাররা খুব সহজে সিদ্ধান্ত নিতে পারে। এখন আসি যে এই টেস্টটা করে আসলে একজন ডাক্তারের কি সুবিধা হয়। প্রথম কথা, হার্ট কতটা ভালো রক্ত পাম্প করতেছে
এটা আমরা জানতে পারি এই টেস্টের মাধ্যমে। জানতে পারি যে হার্টের চেম্বার বড় হয়ে গেছে কিনা ছোট আছে, সেটাও আমরা বুঝতে পারি। ভালভগুলো ঠিকঠাক খুলছে বা বন্ধ হচ্ছে কিনা এটাও আমরা বুঝতে পারি। পেরিকার্ডিয়াম ইফিউশন মানে হার্টের মধ্যে পানি জমেছে কিনা হার্টের উপরে পর্দায়, জন্মগত হার্টের সমস্যা আছে কিনা, হার্টের পেশিটা পুরু হয়ে গেছে কিনা, হার্ট অ্যাটাকের পরে হার্ট কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বিষয়গুলো আমরা এইখান থেকে বুঝতে পারি। এবার আসি যে আমরা কোন অবস্থায় একটি ইকোকার্ডিওগ্রাফি করব বা ডাক্তাররা করে থাকেন। প্রথম কথা, লক্ষণগুলো যদি আমরা খেয়াল করি যে একটা রোগীর শ্বাসকষ্ট হচ্ছে, কেন শ্বাসকষ্ট হচ্ছে তার পিছনে কারণ হচ্ছে হার্ট ঠিক মতো কাজ না করলে শ্বাস নিতে কষ্ট হতে পারে। আমরা জানি যে শ্বাস প্রশ্বাসের সাথে লাং জড়িত, তারপরও হার্টের মধ্যে যদি কিছু হয় সেই ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে। তো এই ধরনের একটা শ্বাসকষ্ট যদি হয়, বুকে ব্যথা ফিল করে, বুক ধরফর বা অনিয়মিত স্পন্দন যদি থাকে, অর্থাৎ হার্টবিটের সমস্যা থাকলে বাল্ব বা পাম্পিং খারাপ হতে পারে। এই সকল অবস্থায় বুকে ব্যথা, ধরেন হার্টের বাল্ব বা রক্ত প্রবাহে যদি কোনো সমস্যা থাকে, এই ব্যথা হতে পারে। পায়ে পানি চলে আসা, হার্ট দুর্বল হলে রক্ত সঞ্চালন ঠিক মতো না থাকায় পা ফোলা ভাব চলে আসে অনেক ক্ষেত্রে। আবার খুব ধরেন যে হার্ট ঠিক মতন পাম্প করতে না পারলে শরীরে অক্সিজেন পায় না, শরীরটা খুব দুর্বল লাগে, ক্লান্তি ক্লান্তি ভাব আসে। এই সকল ক্ষেত্রে বা কিছু কিছু নবজাতক শিশুরা দুর্বল হয়, হ্যাঁ, এই ধরনের শিশুদের হৃদরোগ বা কার্ডিয়াক মানে পেডিয়াট্রিক কার্ডিয়াক প্রবলেমগুলো ধরার জন্য, শিশুদের জন্মগত কোনো হৃদরোগ আছে কিনা এগুলো বোঝার জন্য, বা কোনো ক্যাভিটি আছে কিনা এইগুলো বোঝার জন্য আমাদের ইকোকার্ডিওগ্রাফি আমরা সাধারণত করে থাকি। এবার আসেন, ইকোকার্ডিওগ্রাফি সাধারণত কয় ধরনের হয়। ইকোকার্ডিওগ্রাফি 3 ধরনের হয়ে থাকে, 3টে পদ্ধতিতে। একটা হচ্ছে ট্রান্সথোরাসিক ইকো, যেটাকে টিটিই বলা হয়, যেটা বুকের উপর দিয়ে সরাসরি যন্ত্র বা প্রোবটা লাগিয়ে দেখা হয় যে এটা হচ্ছে সাধারণত সবচেয়ে সাধারণ এবং একটা রোগীকে বিছানার মধ্যে শুয়ে বাম পাশে বাম পাশের হাতটা মাথার নিচে রেখে দিয়ে কাত হয়ে শুতে বলে, এবং ডাক্তার তার আলট্রাসোনোগ্রাফির প্রোব দিয়ে বুকের মধ্যে ঘুরিয়ে 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 দেখে এই ইকোকার্ডিওগ্রাফিটা করে থাকেন। আরেকটা পদ্ধতি হচ্ছে ট্রান্স ইসোফেজিয়াল ইকো, যেটাকে টিইই বলা হয়, যেটা খাবার নালীর মাধ্যমে ভিতরে থেকে দেখা হয়। বিশেষ ক্ষেত্রে ভিতরের স্পষ্ট কোনো ছবি তুলে আনার জন্য দরকার হলে এই ধরনের ইকোকার্ডিওগ্রাফি করা হয়। আরেকটা ইকোকার্ডিওগ্রাফি করা হয় ব্যায়াম বা ওষুধ দিয়ে হার্টকে চাপের মধ্যে ফেলে দেখা হয় যে কিভাবে হার্ট কাজ করে, এটাকে স্ট্রেস ইকো বলা হয়। তো আমরা আজকে যেই ইকো নিয়ে কথা বলবো, সেই ইকোটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। আমরা একেবারে প্রথম যেটাকে আমরা বললাম যে টিটিই, যে ট্রান্সথোরাসিক ইকো, এই ইকোটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এই ইকো সাধারণত একজন হার্ট স্পেশালিস্ট, যারা কার্ডিওলজিস্ট আছে, ওনারা নিজেরাও বসেন, অথবা ইকোকার্ডিওগ্রাফি টেকনিশিয়ান যারা আছে তারা নিজেরা করে, যারা সোনোগ্রাফার ওনারা নিজেরাও করেন। তারপর কার্ডিওলজিস্ট, একজন ভালো কার্ডিওলজিস্ট দেখে এটা চূড়ান্ত রিপোর্ট দেখে তিনি ব্যাখ্যা দেন।
আসুন এবার আমরা ইকোকার্ডিওগ্রাফিটা যে কতটুকু গুরুত্বপূর্ণ এটা একটু বোঝার চেষ্টা করি। ইকোকার্ডিওগ্রাফিতে হার্টের কাঠামো ও কার্যক্ষমতা বিশ্লেষণে অত্যন্ত নির্ভরযোগ্য এবং নির্ভুল কিছু রিপোর্ট আমরা এর মাধ্যমে পাই। সবচেয়ে বড় কথা যে এটা একটা ঝুঁকিমুক্ত টেস্ট, যেটার মধ্যে কোনো রেডিয়েশন ছাড়াই পরীক্ষা করা হয়। তাই শিশু এবং গর্ভবতী যারা আছেন মহিলা প্রেগনেন্সি, তাদের জন্য এটা খুব নিরাপদ একটা টেস্ট। আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হার্টের অনেক জটিল সমস্যা আগেভাগে থেকেই ধরা পড়ে। হ্যাঁ, প্রাথমিক এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিতে খুব সহজ হয়। আপনারা নিশ্চয়ই আপনাদের স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছেন একটা ইকোকার্ডিওগ্রাফির নমুনা, যার মধ্যে কোনো পয়েন্ট কোনো কিছু দেওয়া নাই। হ্যাঁ, এটা আপনাদের সামনে আছে। কে সরি, বাসার মধ্যে কেউ নেই তো? এই যে আমার ছেলেটা নিয়ে তো ডাক্তারের কাছে গেছে, ওই যে ওর 103 জ্বর, এই জন্যে। হ্যাঁ, তো দরজাটা খোলা। সরি ডিস্টার্ব হওয়ার জন্য। আমি আবারও বলতেছি যে আপনাদের সামনে একটা নমুনা দেখতেছেন, একটা স্বনামধন্য কার্ডিওভাস্কুলার ইনস্টিটিউটের এই একটা টেস্ট রিপোর্টের নমুনা কপি। আমার প্রিয় চিকিৎসক ভাই বন্ধুদের বোঝার সুবিধার্থে আমি এই নমুনা কপিটি ধরেই আজকের আলোচনাগুলো শুরু করব। তো প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে, আমাদের এখানে আপনারা যদি দেখেন যে প্রথমে আইডি লেখা আছে, ডেট লেখা আছে, নেম লেখা আছে, এইজ লেখা আছে, মেল বা ফিমেল একটা ইন্ডিকেশন দেওয়া আছে। এগুলো নিয়ে কথা বলার কিছু নাই, এটা সব টেস্টের মধ্যেই থাকে সাধারণত। এবার আসি আমরা পরে একটা সেগমেন্ট, দেখবেন যে 2D অ্যান্ড এম মুড মেজারমেন্টস লেখা আছে। এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর আমি এক একটি বিষয়ের আলাদা আলাদা করে নামগুলো বলবো। এর বাংলা বিষয়টাও চেষ্টা করব যথাসম্ভব সহজায়ন করার চেষ্টা করার জন্য। তো আমরা প্রথম যে লাইনটা, এই একটা 3টা কলামে, মানে 3টা রো এর 4টি কলামে কিছু লেখা দেখতে পাচ্ছি। আর পাশাপাশি আমরা তার মেজারমেন্টের জন্য এম এম শব্দটি দেখতে পাচ্ছি, মিলিমিটার। আপনারা নিশ্চয়ই জানেন যে এটা সাধারণত আমাদের এই মাপের ক্ষেত্রে আমরা এমকেএস পদ্ধতিতে 3টা জিনিস, পানির ক্ষেত্রে লিটার ব্যবহার করি, আমাদের দূরত্ব মাপার জন্য মিটার ব্যবহার করে থাকি। তো এই জায়গায় যেহেতু এম শব্দগুলো আছে, আমাদের এখানে সব জায়গায় আমাদের ওই এই বিভিন্ন রেঞ্জের দূরত্ব মাপার জন্য এই ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এবার আসি প্রথমে বাম কলামের 3টা বিষয় আছে। একটা হচ্ছে এ ও, একটা হচ্ছে এল এ, আর একটা হচ্ছে এসিএস। এ ও কোন জায়গায় এ ওর জায়গায় পাবেন এওডি। এর মেন অর্থটি হচ্ছে অ্যাওর্টিক রুট ডায়ামিটার। আপনারা বুঝতে পারতেছেন, অ্যাওর্টিক রুট ডায়ামিটার, যেটাকে শর্টলি বলা হয় এও, মানে অ্যাওর্টিক রুট। অ্যাওর্টিক রুট বলে এটাকে মেডিকেল ল্যাঙ্গুয়েজে সম্বোধন করা হয়। এটা হচ্ছে অ্যাওর্টার মূল অংশের প্রস্থ। এই জায়গাটা আমরা আপাতত এই অর্থগুলোই নিয়ে যে আমরা এটা ডিটেলস বলবো। এওডি কম হলে কি হয়, বেশি হলে কি হয়, এওডি আসলে কোথায়, কোন অবস্থান, এটা হার্টের আসলে কতটুকু গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে, বিষয়গুলো এগুলো নিয়ে আমি আস্তে আস্তে ডিটেলস বলবো। আপাতত এর প্রথম শর্ট যেই ফর্মটা, আমি সেই শর্ট ফর্মের পূর্ণ ফর্মগুলো নিয়ে আলোচনা করতেছি। এরপর আসি এলএ। এলএ হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, মানে বাম অ্যাট্রিয়ামের মাপ এটার মধ্যে থাকে। এসসিএস
অ্যাওর্টিক কাস্ট সেপারেশন, মানে অ্যাওর্টা বাল্বের খোলা এবং বন্ধের যে পরিমাণ, সেই পরিমাণ এখানে নির্ধারিত হয়। LBIDD এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকাল ইন্টারনাল ডাইমেনশন। ডি দিয়ে যে দেখবেন যে ছোট হাতের ডি, ডি মানে হচ্ছে আমরা আমাদের যেই নারী মাপি, পালস রেট, পালস প্রেশার যে মাপি, প্রেশার যন্ত্রের মধ্যে আমরা বলি দুটো মাপি, একটা হচ্ছে নিচের মাপ, যে বিপিটা কত, ব্লাড প্রেশার কত, এই কথা বললে আমরা বিপি মাপি, সেই ক্ষেত্রে নিচে হচ্ছে ডায়াস্টল আর উপরে হচ্ছে সিস্টল। তো এই ডিতে ডায়াস্টল, LBIDD, সেকেন্ড কলামে যে দেখতেছেন এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকাল ইন্টারনাল ডাইমেনশন ডায়াস্টলের ক্ষেত্রে। যদি আমরা কথাটা বলতে চাই, ডায়াস্টলের ক্ষেত্রে বাম ভেন্ট্রিকালের অভ্যন্তরীণ মাপ। এবং LBIDS হচ্ছে লেফট ভেন্ট্রিকাল ইন্টারনাল ডাইমেনশনে সিস্টলের ক্ষেত্রে এর অভ্যন্তরীণ মাপ। এরপরে আমরা পাশের EF টা দেখি, নিচে আছে EF কলামে, EF হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন রেট। এই ইজেকশন ফ্র্যাকশন রেটটা দিয়ে যেটা বুঝায় সেটা হচ্ছে হার্ট কতটা রক্ত পাম্প করতেছে, এটার মাপ। আমরা এটা সামনের দিকে যাব যে ইজেকশন ফ্র্যাকশন সাধারণত স্বাভাবিকভাবে থাকে 50 থেকে 70%। আমরা এগুলো ডিটেলস এক এক করে আলোচনা করব পরবর্তী। এরপরে আমরা আসি IVIS TD, এর মানিটা হলো ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাল থিকনেস। এটা ওই যে ডি শব্দটা ডায়াস্টল আর এস শব্দটা দিয়ে আমরা সিস্টল বুঝে দিব। এখানে এর পরের যে ওই থার্ড কলামের মধ্যে 2 নাম্বার অপশনে আছে PWTD। PWTD মানে কি? পোস্টেরিয়র ওয়াল থিকনেস। পোস্টেরিয়র ওয়াল থিকনেস, হার্টের পিছনের দিকের দেয়ালের যে পুরুত্বটা, সেই পুরুত্বটা এখানে আবার মনে রাখতে হবে। যেহেতু ডি লেখা আছে, আমি আর বারবার বলবো না, এবারে ডি ফর ডায়াস্টল, ছোট হাতের ডি দিয়ে এটা আপনি ধরে নেবেন। তাহলে ডায়াস্টলের ক্ষেত্রে পোস্টেরিয়র ওয়ালের থিকনেসটা কত, সেই পুরুত্বটা কত, এটা এখানে এই মাপটা থাকে। RBIDD রাইট ভেন্ট্রিকুলার ইন্টারনাল ডাইমেনশন, মানে ডান ভেন্ট্রিকুলার মাপ এখানে থাকবে। এরপর আসে আমরা টি, মানে আমরা ফোর্থ কলামে সবার নিচে যেটা আছে, উপরে যেটা আছে লেটারাল MAPSE, এটা হচ্ছে মাইট্রাল অ্যানাল প্ল্যান সিস্টোলিক এক্সারশন। এইটা আসলে কি? বাম ভেন্ট্রিকালের কার্যক্ষমতা বোঝানোর ক্ষেত্রে এই জায়গাটা বুঝায়। আর সেপ্টাল হচ্ছে এই বাম ভেন্ট্রিকালের মাঝখানের যে পর্দা, মানে মাঝখানের যে দুইটা ভাগ করা যেই ওয়ালটা আছে, সেই ওয়ালটাকে সেপ্টাল বলে। সেপ্টাল ম্যাপস হচ্ছে ওই মাইট্রাল অ্যানুলার প্ল্যান, মানে বাম ভেন্ট্রিকালের কার্যক্ষমতাগুলো এর মাধ্যমে আমরা বুঝতে পারি। এবার আসি আমরা দ্বিতীয় মানে দ্বিতীয় যে সেগমেন্টটা, ডপলার মেজারমেন্ট। এই ডপলার মেজারমেন্টের বিষয়গুলো নিয়ে আমরা এখন প্রত্যেকটি বিষয়ের শর্ট ফর্মটা আমরা একটু আলোচনা করি। আপনারা দেখতেছেন যে প্রথম কলামে উপরে MVE/A রেশিও দেওয়া। এটা হচ্ছে মাইট্রাল ভালভের আর্লি অবলিক আর্টেরিয়াল ফিলিং রেশিও। যদি এক কথায় বলতে যাই, সেটা হচ্ছে ডায়াস্টলিক কার্যক্ষমতা নির্ধারণে এই রেশিওটা ব্যবহৃত হয়। এরপরে আপনারা দেখেন যে MVDT, IVRT লেখা আছে। IVRT হচ্ছে আইসোভলিউমিক রিল্যাক্সেশন টাইম, মানে হার্ট যে বিশ্রামের সময় যেই অবস্থাটা থাকে, সেই আইসোভলিউমিক
রিল্যাক্সেশন টাইমটা কত সেই টাইমটা এখানে নির্ধারিত হয় হার্টের বিশ্রামের সময়। মানে হার্ট একবার সংকুচিত হয় একবার প্রসারিত হয়, এর মাঝখানে যে বিশ্রামটা নেয় সেই বিশ্রামটা। এরপরে আসেন পিএসপি, পরের কলামে পিএসপি। পিএসপি হচ্ছে পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেশার, অর্থাৎ ফুসফুস থেকে, মানে পালমোনাল মানে ফুসফুস, পালমোনরে আমরা যে লাং বলি সেই লাং এর মেডিকেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পালমোনাল, মানে পালমোনারি আর্টারি, পালমোনারি মানে ফুসফুস থেকে যে আর্টারিটা আসে সেই আর্টারিতে রক্তের যে প্রেশার অর্থাৎ ডায়াস্টোলিক যে চাপ, সেই চাপটা হচ্ছে পিএ ডিপি। আর পিএসপি হচ্ছে সিস্টোলিক প্রেশার, ফুসফুসের ভিতরে রক্তের চাপ। বুঝা গেল? এরপরে আমরা আসি আইএমপি। আইএমপি, আচ্ছা, এটা মানে মানে উপরের কলামের থেকে নিচের দুইটা সেকেন্ড রো, মানে থার্ড রো এর মধ্যে যদি যান তাহলে থার্ড রো এর সেকেন্ড কলামের মধ্যে আইএমপিটা দেখতে পাচ্ছেন। আইএমপি হচ্ছে ইন্ডেক্স অফ মায়োকার্ডিয়াল পারফরমেন্স। আবার বলতেছি, ইন্ডেক্স অফ মায়োকার্ডিয়াল পারফরমেন্স, অর্থাৎ হার্টের টোটাল যেই কার্যক্ষমতাটা এই আইএমপি এর মধ্যে দেওয়া থাকে। এরপরে আসেন এমভি ই বাই ই। এটা দিয়ে কি বোঝাতেছে? ই টু ই প্রাইম রেশিও, অর্থাৎ লেফট ভেন্ট্রিক্যাল ফিলিং প্রেশার বোঝায়। এরপরে আসে আমরা দেখেন যে এমভি, এভি, পিভি, টিভি, এখানে এম পার সেকেন্ড, এম পার সেকেন্ড, এম পার সেকেন্ড, এম পার সেকেন্ড, হ্যাঁ লেখা আছে, পাশে লেখা আছে পিপিজি। হ্যাঁ, এই পিপিজি দিয়ে বোঝায় প্রেশার গ্রেডিয়েন্ট। পিপিজি দিয়ে বোঝায় কি? প্রেশার গ্রেডিয়েন্ট। আর এম পার সেকেন্ড মানে হচ্ছে তার যে প্রেশার, চাপ, যে গতিটা, বিভিন্ন বাল্বের রক্তের যেই গতি বা ফোর্সটা, সেই ফোর্সটা আর মানে প্রেশারটা গ্রেডিয়েন্টলি বোঝানো হয় এই জায়গায়। এখন আসেন এমভি হচ্ছে মাইট্রাল বাল্ব, মানে এই যে বাল্ব, মানে দরজাটা যে খুললে যেই প্রেশারে রক্তটা যাচ্ছে সেই বিষয়টাই এখানে বুঝাচ্ছে। এবি দিয়ে অ্যাট্রিয়াল ভালভ, আর পিবি দিয়ে পালমোনারি ভালভ, টি দিয়ে ট্রাইকাসপিড ভালভ। এরপরে আমরা দেখতে পাচ্ছি সবাই লাস্ট যে কলাম, চতুর্থ কলামের মধ্যে এম আর, এ আর, টি আর, পি আর, হ্যাঁ পাশে অ্যাবসেন্ট শব্দটা লেখা আছে। এইখানে আর দিয়ে রিগার্জিটেশন বুঝায়। মানে রিগার্জিটেশন বিষয়টা হচ্ছে যে এই যে বাল্বগুলো যে মানে দরজাটা বন্ধ করে বা দরজা খোলাতে হয়, আপনারা দেখবেন যে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে যে দরজাগুলো আমরা বন্ধ করি বা খুলি, কিছু যেন ফাঁকা থেকে যায়, বা কিছু কিছু দরজা একেবারে পুরোপুরি আটসাট লেগে যায়। যাদের এসি এই ঘর থাকে তাদের সেই জায়গায় আটসাট থাকে, যাদের এসি ঘর নাই, নর্মাল বাড়ি আছে, তাদের দরজাগুলো অনেক সময় ফাঁকা থাকে, দরজার মুখটা। এই রিগার্জিটেশন দিয়ে এই দরজা আসলে কতটুকু ফাঁক থাকে, যখন বন্ধ করে তার কতটুকু ফাঁক থাকে সেই বিষয়টা বোঝায়। অর্থাৎ মাইট্রাল বাল্ব, অ্যাওরটিক বাল্ব, ট্রাইকাসপিড বাল্ব, পালমোনারি বাল্ব এর লিকেজটা কত, এখানে যদি লিকেজ থাকে সেই লিকেজটা উল্লেখ করা হয়। এবার আমরা আসি পরের সেগমেন্টে, সেটা ধরেন এখানে লেখা আছে মাইট্রাল বাল্ব প্যারামিটার। আপনারা প্যারামিটার যদি বলি, প্যারামিটার হচ্ছে কিছু বিশ্লেষণ করার আর কিছু তথ্য উপাত্ত। এই প্যারামিটার গুলো ওই ওইগুলোকে যা দিয়ে আমরা বিশ্লেষণ করি সেই সকল বিশ্লেষণের বিষয়গুলো প্যারামিটার। এখানে এই প্যারামিটার দিয়ে বোঝাচ্ছে নিচে, যেমন অ্যাওরটিক বাল্ব প্যারামিটার, তারপরে এমভি এরিয়া, এভি রিং, হ্যাঁ, তারপরে অ্যাসেন্ডিং অ্যাওর্টা ডায়ামিটার, এখানে অনেক কিছু লেখা আছে, আমি এইগুলো একটু শুধু বলে যাচ্ছি। এমভি এরিয়া বলতে মানে প্লেনমেট্রি অবলিক পিএইচটি
লেখা আছে দেখবেন, এর মানে হচ্ছে মাইট্রাল বাল্ব খোলার যে ক্ষেত্রফল, মাইট্রাল বাল্ব খুললে তার যে ক্ষেত্রফলটা মানে প্রস্থ দৈর্ঘ্যের যেই দৈর্ঘ্য প্রস্থের যে গুণন, সেই গুণনটা এইখানে একটা রেশিও মানে এই জায়গাটা থাকে। হ্যাঁ, মাইট্রাল বাল্বের এরিয়া সেন্টিমিটার পার স্কোয়ার, যেহেতু পার স্কোয়ার লেখা আপনি বুঝতেছেন যে এটা একটা বর্গক্ষেত্র বা বর্গ ওইটার যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টে এমবি অ্যানুম অ্যানেলস মানে বাল্বের রিং এর যেই গঠন সেটা, অ্যাওর্টিক বাল্ব রিং, সাইনাস, সিনোটিউবাল জাংশন, এগুলো হচ্ছে অ্যাওর্টার বিভিন্ন অংশের মাপ। তারপরে আসেন ওয়াল বা মসল সেপ্টাম, আমরা নিচের দিকে যেটা আছে ওইখানে লেখা আছে নো রিজিনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটি সিন। এটা ইন জেনারেলি এই জায়গায় যদি কোন রকমের অস্বাভাবিকতা থাকে তাইলে এই জায়গায় কিছু লেখা আছে, যেমন ক্যাভিটি নর্মাল লেখা আছে, সেপ্টাম ইনটেক, বাল্ব কি অবস্থায়, এই জিনিসগুলো লেখা থাকে। তার মানে হচ্ছে এইখানে বেশ কিছু ইনফরমেশন থাকে যে ওয়ালের মোশন, কোনো অংশে গতি যদি অস্বাভাবিক না থাকে বা যদি স্বাভাবিক থাকে তাইলে এই জায়গায় কিছু লেখা থাকবে না, নর্মাল লেখা থাকবে, এখানে সেইটা দেখা যাচ্ছে না, যদি দেখা যায় তাহলে অন্য কিছু লেখা থাকবে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব সামনের দিকে। এর মধ্যে ক্যাভিটি, যে তার মধ্যে কোনো ছিদ্র আছে কিনা, এই ওয়ালের মধ্যে আমরা অনেক সময় শুনি যে হার্টের মধ্যে ছিদ্র হয়ে গেছে, বিশেষ করে শিশু বাচ্চাদের আমরা শুনতে পাই, সেই ক্ষেত্রে এই জায়গায় লেখা থাকবে যে পারফোরেশন বা সামথিং। এখন আমরা এই এই জায়গার মধ্যে যে কনক্লুশনে গিয়ে বেশ কিছু রিপোর্টের বিষয় লেখা থাকে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। যেমন নো রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনর্মাল, তার মানে ওই যে উপরে আমরা বললাম ওয়াল মোশন যদি অ্যাবনর্মালিটি থাকে তাহলে এই জায়গায় লিখবে অ্যাবনর্মালিটি। এই অ্যাবনর্মালিটি বলতে বুঝাতে হৃৎপিণ্ডের কোনো অঞ্চলে গতি বা সংকোচনের কোনো রকমের সমস্যা নেই। LVEF মানে লেফট ভেন্ট্রিক্যাল ইজেকশন ফ্র্যাকশন রেট, মানে নর্মাল লেফট ভেন্ট্রিক্যালের সিস্টোলিক ফাংশনটা আসলে কিরকম, এখানে লেফট ভেন্ট্রিক্যালের সঠিকভাবে রক্ত পাম্প করছে কিনা সেই বিষয়টা বোঝানো। আমি আগে বলছিলাম যে এই জায়গায় আমাদের 50 থেকে 70% যদি থাকে তাহলে বুঝতে হবে যে এটা স্বাভাবিক। এরপরে আসেন দ্বিতীয়তে নো ডায়াস্টোলিক ডিসফাংশন। নো ডায়াস্টোলিক ডিসফাংশনের মধ্যে আমরা কি বুঝবো, কি পাবো, হার্ট ঠিক মতো রক্ত নিতে কোনো রকমের সমস্যা করছে কিনা। ডায়াস্টোলিক ডিসফাংশন যদি হয় তাহলে মানে হার্ট নিজে রক্ত ঠিক মতন পাচ্ছে কিনা, সমস্যা হচ্ছে কিনা, এটা আমরা বুঝতে পারবো। এরপর আসে নো পেরিকার্ডিয়াল ইফিউশন। ইফিউশন মানে হচ্ছে পানি জমা, এটা লাঙের মধ্যে যদি প্লুরাল ইফিউশন হয় তাহলে লাঙের মধ্যে পেটের মধ্যে অ্যাসাইটিস হয়, এগুলো সব ইফিউশন। হার্টের মধ্যে যদি পানি জমে থাকে তাহলে পেরিকার্ডিয়াল ইফিউশন লেখা থাকে। ঠিক আছে, নর্মাল আরভি সিস্টোলিক ফাংশন মানে ডান ভেন্ট্রিকালে পাম্প করার ক্ষমতাটা ঠিক আছে কিনা সেই বিষয়ে এখানে একটা নোট ডাউন করা। এরপর আসেন নো পালমোনারি হাইপারটেনশন, মানে ফুসফুসে রক্তচাপটা একেবারে স্বাভাবিক আছে। পালমোনারি আগেই বললাম, পালমোন শব্দ দিয়ে ফুসফুস শব্দটা বোঝায়। এই হচ্ছে আমাদের আজকের টোটাল ইকোকার্ডিওগ্রামের মানে শর্ট নোট। আশা করি আপনারা এটা সবাই পেয়েছেন, আর যদি মানে না বুঝে থাকেন তাহলে আমার ফেসবুক আইডিতে দেখবেন যে এই বিষয়গুলো মানে এই হুবহু এইভাবেই লিখা আছে, আপনি ওইখান থেকে কপি করে নিয়ে নিজেদের সংরক্ষণে রাখতে পারেন। আর সামনে 11 তারিখে শাওল হার্ট সেন্টারে আমাদের একটা সেমিনারের আয়োজন করছি, কার্ডিও প্রফেশনাল কার্ডিওলজিস্ট দিয়ে আমাদের এই ইসিজি, ইকো, তারপরে অ্যানজিওগ্রাম, এই বিষয়গুলো নিয়ে মানে সিটি অ্যানজিওগ্রাম এবং নর্মাল কনভেনশনাল অ্যানজিওগ্রামের মধ্যে পার্থক্য কি, এই বিষয়ের মধ্যে কি ধরনের কোনটা বেটার, কোনটা কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, এইসব বিষয় নিয়ে একটা সেমিনার আছে।
আপনারা যারা পারেন অ্যাটেন্ড করবেন। সেমিনারটা সম্পূর্ণই ফ্রি। ওই এইখানে আমরা সেমিনারের মধ্যে এই বিষয়গুলো একেবারে বই আকারে ডিটেলসই মোটামুটি দেওয়া থাকবে। 300 টাকা খাবার চার্জ এবং ওই বইয়ের জন্য আলাদাভাবে নেওয়া হবে। এটা আপনারা ওই সেমিনারটি করলেও করতে পারেন, আরো ডিটেলস যারা প্রফেশনাল তাদের কাছ থেকে আপনারা বুঝতে পারবেন। আমি জাস্ট আমার সূক্ষ্ম মানে ক্ষুদ্র জ্ঞানের চেষ্টা যেটা করছি যাতে আপনারা বুঝতে পারেন বিষয়গুলো। এবার আসি আমরা এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করি। আসলে আমরা বলছিলাম যে প্রথম যে এও বা এওডি, অ্যাওর্টিক রুট ডায়ামিটার বা অ্যাওর্টিক ডায়ামিটার আর বা অ্যাওর্টিক আউটফ্লো অফ ডায়ামিটার আসলে কি জিনিস, এটা দিয়ে আমাদের বেনিফিটটা কি, আমরা এটা জেনে আমাদের লাভ হবে। এটা যদি আপনি ঠিক বুঝতে পারেন, আগে আমি এটার স্বাভাবিক রেঞ্জটা বলার আগে বলতে চাই যে এটা দিয়ে কি জিনিস হয়। হ্যাঁ, এটা হচ্ছে হার্ট থেকে বের হয়ে আসা প্রধান ধমনী, অর্থাৎ অ্যাওর্টা। আমি বলি অ্যাওর্টা হচ্ছে হার্ট থেকে বের হয়ে আসা যে ধমনী, সেই ধমনীটাই হচ্ছে অ্যাওর্টা। ইংরেজিতে অ্যাওর্টা বলে, বাংলায় বলে ধমনী, প্রধান ধমনী। এটার মূল অংশ যে রুটটা, এটা অ্যাসেন্ডিং অ্যাওর্টাও বলে অনেকে। হ্যাঁ, এটা কতটুক মানে এর ব্যাসটা কত, ব্যাস বা ব্যাসার্ধ বলতে আপনারা যেটা বুঝবেন, একটা বৃত্তকে যদি মাঝখান দিয়ে একটা সোজাসুজি দাগ দেই, এই বৃত্তটা ধরেন আমরা যে বলি যে 1 ইঞ্চি পাইপ, 4 ইঞ্চি পাইপ, 2 ইঞ্চি পাইপ বলতে যেটা বুঝাই, যে 1 ইঞ্চি বললে এটা হাফ ইঞ্চি পাইপটা একটু চিকুন, 1 ইঞ্চি পাইপটা একটু মোটা, 2 ইঞ্চি পাইপটা এই যে এটার যে পুরুত্বটা, এই মোটাটা, এইটাই হচ্ছে ব্যাস, ব্যাস বলে এটাকে। তো এই ধমনীটার ব্যাসটা এখান থেকে আমরা জানতে পারি। এর স্বাভাবিক রেঞ্জটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে 25 থেকে 37 মিলিমিটার, 25 থেকে 37 মিলিমিটার, আর নারীদের ক্ষেত্রে 21 থেকে 33 মিলিমিটার। ব্যক্তির উচ্চতা এবং বয়স অনুযায়ী সামান্য পার্থক্য হতে পারে, এটা আপনারা বুঝে নেবেন। তো যদি ধরেন যে এখন কারো রিপোর্টের মধ্যে লেখা থাকে যে 30 mm, তাহলে আমরা বুঝবো কি এটা স্বাভাবিক রেঞ্জের মধ্যে পড়ে, অর্থাৎ অ্যাওর্টিক রুটটা স্বাভাবিক আকারে রয়েছে, কোনো অস্বাভাবিকতা নেই। হ্যাঁ, মানে এটা ডায়ালেশন বা অ্যানিউরিজমের সম্ভাবনা নেই। যদি এটা বেশি হয়, ধরেন যে 37 থেকে 40 mm এর বেশি হয়ে থাকে, হ্যাঁ, তাহলে 25 থেকে 37 এর বেশি যদি হয়ে থাকে বা 40 এর বেশি হয়ে যায়, তখন একে আমরা অ্যাওর্টিক রুট ডায়ালেশন বলা হয়, বা যা মারফান সিনড্রোম, উচ্চ রক্তচাপ বা কনজেনিটাল সমস্যা নির্দেশ করতে পারে। এ দিয়ে আমরা এটুকু বুঝতে পারি। এটা যদি খুব ছোট হয়, সাধারণত কোনো গুরুতর সমস্যা বুঝায় না, তবে শিশুরা বা ছোট দেহের লোকদের ক্ষেত্রে এমনটা দেখা যায়। এবার আসি আমরা পরের যে বিষয়টি, এলএডি। এলএডি আসলে কি? লেফট অ্যাট্রিয়াল ডাইমেনশন, অর্থাৎ হার্টের বাঁ দিকের উপরের যে কক্ষটি আছে, আমরা বলছিলাম 4টা প্রকোষ্ঠ বা 4টা কক্ষ বা 4টা কি বলবো, এটা প্রকোষ্ঠ, কক্ষ বা ঘর বলেন। হ্যাঁ, 4টা ভাগ করা যায়। সেই লেফট অ্যাট্রিয়ামের ব্যাস, মানে এটা ওই যে এটা কতটুক জায়গা, সেই ব্যাসটা এখান থেকে পাওয়া যায়। মানে এটা ইকোকার্ডিওগ্রাফিতে দেখা হয় এই জন্য যে হার্টের উপরে চাপ পড়ছে কিনা বা রক্ত ফ্লোতে কোন রকমের বাধা তৈরি হচ্ছে কিনা, এটা জানার জন্য আমরা এই লেফট অ্যাট্রিয়ামটা আসলে কি এটা একটু বুঝেন, যে এটা সেই কক্ষ যেখান দিয়ে ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত এসে জমা হয়। আবার বলি, ফুসফুস থেকে মানে অক্সিজেনযুক্ত রক্ত এসে যেই ঘরটায় প্রথম জমা হয়, সেটাই হচ্ছে লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে,
এইখানে লেফট অ্যাট্রিয়াম মানে এই নালীটা দিয়ে, এই ধমনীটা দিয়ে এইখানে রক্ত জমা হয়। এর স্বাভাবিক রেঞ্জটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে 40 mm বা 4.0 cm, নারীদের ক্ষেত্রে 38 mm বা 3.8 cm, সাধারণত 25 থেকে 39 mm রেঞ্জকে স্বাভাবিক ধরা হয়। বডি বা সাইজ অনুযায়ী ছোটখাটো পার্থক্য হতে পারে এটা। এখন ধরেন আপনার রিপোর্টের মধ্যে আপনি পেলেন 32, এলইডিটা বা এলএটা পেলেন 32 mm। পানি, সরি একটু শরীরটা খারাপ লাগতেছে, একটা না অনেকক্ষণ কথা বলতেছি তো নিঃশ্বাস নিতে। আপনারা হয়তো জানেন যে আমি গত রোজার ঈদের পর পর একটা অ্যাটাক হয়ে গেছে আমার, ফলে মানে খুব দ্রুত কথা বলা, কথা বলার ক্ষেত্রে একটু ডিস্টার্ব হয় আমার। আস্তে আস্তে শরীরটা স্বাভাবিক হয়ে উঠতেছে, আর এর মধ্যে আমার ছেলের একটু অসুস্থতাও আমাকে মেন্টালি ডিস্টার্ব করে রাখছে। ক্ষমা করবেন, জানি না কতক্ষণ টানতে পারবো। মনে হচ্ছে যে চোখে একটু ঝাপসা ঝাপসা লাগতেছে, শরীরটার মধ্যে এনার্জি লুজ ফিল করতেছি। তারপর দোয়া করেন আল্লাহর মেহেরবানিতে ইনশাল্লাহ ট্রেনে যাব। ঠিক আছে, এবার আর আমরা যদি খুব কষ্ট হয় তাহলে আমরা শেষ করতেও পারি না আজকে, না যদি না খুব কষ্ট হচ্ছে। তো আমি বুঝবো, আমি বলবো যে কত যাওয়ার পরে যদি না ইয়ে করতে, একটু পানি দাও না। হুম। তো যে কথাটি বলতেছিলাম, যে ধরেন যে এলইডি 32 mm দেখা, এটা মানে মানে স্বাভাবিক পরিসরের মধ্যেই পড়ে, অর্থাৎ লেফট এট্রিয়ামে এর আকারটা স্বাভাবিক, এর ভিতরে রক্তচাপ বা ফ্লো নিয়ে কোনো রকমের সমস্যা রিপোর্টে আপনারা পেলেন। আলহামদুলিল্লাহ। এখন এলইডি যদি বড় হয় তাহলে কি সমস্যা হবে? অর্থাৎ এটা যদি 40 mm এর উপরেও হয়, 40 mm এর উপরে যদি হয়, তাহলে লেফট অ্যাট্রিয়াম বড় হয়েছে, তখন কি হবে? তখন যে সমস্যাগুলো দেখা দিবে আপনাদের শারীরিকভাবে, সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার বা মাইট্রাল ভালভের যে কোনো ডিজিজ থাকতে পারে, যেমন মাইট্রাল ভালভ স্টোনোসিস হতে পারে বা রিগার্জিটেশন হতে পারে। ওই যে রিগার্জিটেশন মানে ভালভটা, মাইট্রাল ভালভটা ফাঁকা হয়ে থাকা, এটা আমরা অনুমান করে নিতে পারি। তারপরে ধরেন যে অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন থাকতে পারে, মানে হার্টের অনিয়মিত স্পন্দন, তখন হার্টের স্পন্দনটা অনিয়মিত হতে পারে, বা হার্ট ফেলিওর হতে পারে। অর্থাৎ এলইডি যদি 40 mm এর বেশি হয় তাহলে হার্ট ফেলিওর হতে পারে, অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন হতে পারে, মাইট্রাল ভালভের যে ডিজিজ মানে মাইট্রাল স্টোনোসিস অথবা মাইট্রাল রিগার্জিটেশন বা হাই ব্লাড। তবে এইগুলো নির্ভর করে আরো বেশ কিছু লক্ষণ বা পরীক্ষার উপর ভিত্তি করে। এরপর আসেন যে এলইডি যদি ছোট হয়, অর্থাৎ 25 mm এর নিচে হয়, তবে সাধারণত এটি কোনো বিপদের লক্ষণ নয়। এলইডি ছোট মানে হার্টের বাঁ দিকের উপরের কক্ষটি স্বাভাবিকের তুলনায় ছোট। এটি স্বাভাবিক ভেরিয়েশন হতে পারে যদি কোনো উপসর্গ না থাকে। সেই ক্ষেত্রে এলইডি ছোট হলে কি ঘটনা ঘটতে পারে? যেমন স্বাভাবিক শারীরিক গঠনটা একটু কম হতে পারে, যেমন ছোট দেহের মানুষ, কম উচ্চতা বা কম ওজন, শিশুরা বা টিনেজারদের ক্ষেত্রে যা স্বাভাবিকভাবে এলইডি ছোট থাকে। এরপরে কি হতে পারে? 2 নম্বর, হৃদস্পন্দনের পরিমাণটা কম হতে পারে। যাদের হার্ট দুর্বলভাবে কাজ করে, জানি ভেরি লো কার্ডিয়াক আউটপুট, তাদের ক্ষেত্রে সব চেম্বারগুলো ছোট দেখাতে পারে। আবার ডিহাইড্রেশন বা ফ্লুইড লস যদি হয়, সেই ক্ষেত্রেও আপনার এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।
ধরেন যে শরীরে পানির পরিমাণ কমে গেল, জ্বর, ডায়রিয়া, গরমে পানির ঘাটতি যেটা আমাদের হিট স্ট্রোকের দিকে নিয়ে যায়, তখন হার্টের চেম্বার সাময়িকভাবে ছোট হতে পারে। তবে মনে রাখবেন এলএডি বড় হলে সেটা বেশি চিন্তার বিষয়। এরকম আবারও বলতেছি, রিপিট করতেছি, উচ্চ রক্তচাপ, মাইট্রাল ভালভের সমস্যা, হার্ট ফেলিউর বা অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন। কিন্তু এলইডি যদি ছোট হলে সচরাচর তেমন কোনো গুরুতর ওষুধ নির্দেশ করে। হ্যাঁ, কি হয়, চেম্বার স্বাভাবিকের তুলনায় ছোট হয়, বিপদের ইঙ্গিত তেমন থাকে না। চিকিৎসকের উপসর্গ দেখে এটা তারা বিভিন্ন একজন চিকিৎসক বিভিন্ন অন্যান্য টেস্টগুলোর উপর নির্ভর করে উপসর্গ দেখে এইটার আসলে মূল্যায়ন করবেন বা বিশ্লেষণ করবেন যে আসলে কি করবেন। হ্যাঁ, এলইডি ছোট হয় আসলে কোনো রোগ হিসেবে ধরা হয়। এরপরে আসি সাধারণত এসসিএস। এসসিএস বলতে কি বোঝায়? এসসিএস যদি এমনি আপনি দেখেন, ইকোকার্ডিওগ্রাফি এসসিএস একটা কথা বোঝায়, এবং আমাদের এসসিএস শব্দটা দিয়ে আরেকটি জিনিসও বোঝায় হার্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাকিউট করোনারি সিন্ড্রোম। এই ক্ষেত্রে দুটো জিনিস, একটা রোগের নাম, এটা একটা রোগের নাম। হ্যাঁ, বেশ কিছু রোগের সমষ্টি হচ্ছে অ্যাকিউট করোনারি সিন্ড্রোম। এখন এই ক্ষেত্রে কোনো মেজারমেন্ট থাকে, কিন্তু ইকোকার্ডিওগ্রাফির ক্ষেত্রে এটা একটা মেজারমেন্ট থাকবে, যেমন 20 mm, 10, 30 mm, 40 mm, 25 mm, এরকম একটা মেজারমেন্ট। এটার টোটাল মিনিংটা কি? ইকোকার্ডিওগ্রাফি আগে এসিএস দিয়ে তো আমি বললাম হার্টের ক্ষেত্রে একটা অ্যাকিউট করোনারি সিন্ড্রোম বলে, আর ইকোকার্ডিওগ্রাফির ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাওর্টিক কাস্ট সেপারেশন। অ্যাওর্টিক কাস্ট সেপারেশন কি জিনিস? অ্যাওর্টিক কাস্ট সেপারেশন হচ্ছে যে অ্যাওর্টিক ভালভের দুইটা অংশ থাকে, রক্ত চলার সময় এই দুইটা অংশ অ্যাওর্টিক ভালভের অংশ, একটা লেফট অ্যাওর্ট আর রাইট অ্যাওর্ট। তো এই লেফট ভালভ, অ্যাওর্টিক ভালভের লেফট সাইড এবং রাইট সাইডের এর মধ্যে রক্ত চলাচলের সময়ে কতটুকু ফাঁকা, মানে দুটো সময়ের মধ্যে কতটুকু, মানে এর রেঞ্জ, এর মানে এই যে বাল্বটা কতটুকু ফাঁক হয় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় রক্ত যেতে গেলে, এই অ্যাওর্টিক বাল্বটুকু কতটুকু ফাঁকা হয় সেটার রেঞ্জ। এর স্বাভাবিক রেঞ্জ কত? 15 থেকে 26 mm। ধরুন এসসিএস আপনার 20 mm আছে, তার মানে অ্যাওর্টিক বাল্বের দুইটা দরজা, একটা দরজা থেকে আরেকটা দরজা মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা 20 mm যখন সে খোলে। আবার বলতেছি, অ্যাওর্টিক যে বাল্বের মধ্যে দুটো বাল্বের যে দূরত্ব, একটা বাল্ব থেকে রক্ত গিয়ে আরেকটা বাল্ব দিয়ে বের হয়ে যাওয়ার যে দূরত্বের, এই দূরত্বের পরিমাপটা আসলে কতটুক সেটাই বোঝানো, যে দুটি দরজার মধ্যে কাজ, মানে হচ্ছে কাস্পিড, মানে বা দরজা, বা ওই বাল্বের যে দরজাটা সেটা যখন খোলে তখন তাদের মধ্যে দূরত্বটা কতটুকু। 20 mm মানে হচ্ছে অ্যাওর্টিক বাল্ব খোলে, মানে স্বাভাবিক দূরত্বে আছে এটা। এখন অ্যাওর্টিক বাল্ব মানে ভালোভাবে খোলে, রক্ত চলাচল ঠিক মতন হচ্ছে, এটার ইঙ্গিত। যদি রিপোর্টটি রিপোর্টটিতে এই মিলিমিটার না থাকে, মানে হার্টের যে কোনো ইয়ের ক্ষেত্রে, তাহলে ধরে নেবে যে এটা রোগের রোগের নাম নিয়ে, আর অন্য সময় এটা হচ্ছে আপনার এই বাল্ব দুটোর দূরত্ব, দুইটা দরজা। এরপরে আসি আমরা এলভিআইডি, ছোট হাতের ডি যেটা, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিক্যাল ইন্টারনাল ডাইমেনশন ডায়াস্টল, মানে হার্টের বাঁ পাশের চেম্বার। লেফট ভেন্ট্রিক্যাল অর্থাৎ লেফট ভেন্ট্রিক্যাল যখন রক্তে পূর্ণ থাকবে তখন, অর্থাৎ ডায়াস্টল যে সময়টা, সেই সময়টা তখন তার ভিতরে ব্যাসটা কত,
এটা হার্টের আকার এবং কাজের মূল্যায়নে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটার অবস্থাটা মানে নর্মাল অবস্থায় এর রেফারেন্সটা হচ্ছে নর্মাল অবস্থায় থাকে 42 থেকে 58 mm, আর এটার বর্ডার লাইন হলো 42 হচ্ছে এর বর্ডার। 42-এর চাইতে যদি ছোট হয় এটা হচ্ছে বর্ডার লাইন। এখন এই রেঞ্জ বয়স, উচ্চতা এবং শারীরিক গঠন, হার্টের গঠনের উপরে নির্ভর করে কিছুটা কম বেশি এদিক হতে পারে, সামান্য পরিবর্তিত হতে পারে। ডায়ালেটেড মানে যদি এলবিডি বেশি হয়, হ্যাঁ, এলবিআইডি যদি বেশি হয়, লেফট ভেন্ট্রিকাল ইন্টারনাল ডাইমেনশন যদি বেশি হয়, তাহলে কি ঘটনা ঘটবে? যে তাহলে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি হবে, হাইপারটেনশন হবে, অথবা হার্ট ফেলিউরের সম্ভাবনা দেখা। যদি এটা 58-এর উপরে উঠে যায় তাহলে আপনার ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, হাইপারটেনশন অথবা হার্ট ফেলিউরের সম্ভাবনা দেখা দেয়। আর যদি এটা কম হয় তাহলে হাইপোভোলেমিয়া বা কিছু নির্দিষ্ট জন্মগত মানে কনজেনিটাল কিছু সমস্যা হতে পারে, অথবা চাপ সম্পর্কিত অসুস্থতা ধরে নিতে পারে। এলবি মানে লেফট ভেন্ট্রিকাল ইন্টারনাল ডাইমেনশন থেকে আমরা এই জিনিসগুলো বুঝে নিতে পারি। ধরুন আপনার লেফট ভেন্ট্রিকাল ইন্টারনাল ডাইমেনশন ডায়াস্টোলে মানে যখন রক্তে পূর্ণ তখন এটা 44 মিলিমিটার, তার মানে এটা সম্পূর্ণ স্বাভাবিক রেঞ্জের মধ্যে আছে। এটা দিয়ে বোঝানো গেল যে হার্টের বাম পাশের চেম্বারে চেম্বারে একটা স্বাস্থ্যকর বা স্বাভাবিক আকার নির্দেশ, অর্থাৎ এর ঠিক মতন রক্ত রিজার্ভ করতে পারছে। এবার আসেন এলবিআইডিএস অর্থাৎ সিস্টোল টাইমে মানে লেফট ভেন্ট্রিকাল ইন্টারনাল ডাইমেনশন সিস্টোলিক টাইমে, অর্থাৎ এটা হার্টের বাম পাশের চেম্বারে যখন সংকুচিত হয় অর্থাৎ চুপসে যায় অর্থাৎ কন্ট্রাক্ট বা সিস্টোল হয়, তখন রক্ত বাইরে পাম্প করে দিচ্ছে, মানে শরীরের দিকে রক্তটা পাঠাচ্ছে। সিস্টোলিক মানে রক্ত শরীরের দিকে যখন যায় তখন সেই সময় তার ভিতরের ব্যাসটা কত, এটা বোঝায় যে হার্টের সংকোচনের সময় কতটা রক্ত সে শরীরের দিকে পাঠাতে পারছে। এটা হার্টের পাম্পিং ক্ষমতা বোঝায়। এর স্বাভাবিক রেঞ্জ হচ্ছে সাধারণত 25, নর্মাল রেঞ্জ হচ্ছে 25 থেকে 40 mm। হ্যাঁ, যদি 25-এর নিচে হয় তাহলে স্লাইটলি লো, বা 40-এর উপরে যদি হয় তাহলে স্লাইটলি হাই। বয়সের, উচ্চতা এবং শারীরিক আকার অনুসারে এর রেঞ্জটা সামান্য ভিন্নতা হতে পারে। ধরেন আপনার রিপোর্টের মধ্যে লেখা আছে 30 mm, তাইলে কি 25 থেকে 40 হচ্ছে এভারেজ, তার 30 মানে স্বাভাবিক। তার মানে সিস্টোল টাইমে হার্ট যে সংকুচিত হলো, রক্ত যে শরীরের দিকে পাঠালো, সে পাঠানোর ক্ষেত্রে সে মানে যথেষ্ট সক্ষম এবং তার হার্টের কন্ডিশনটা খুব ভালো আছে, এর ব্যাস মিলিমিটারটা ঠিক আছে সিস্টোল টাইমে, অর্থাৎ এটা হচ্ছে তার স্বাভাবিক। এটি শরীরের আকৃতি অনুযায়ী একটু এদিক সেদিক হয় এটা। আচ্ছা, আমরা এই ডায়াস্টল এবং সিস্টোল টাইমের থেকে আমরা ক্যালকুলেশন করে যেটা পাই সেটা ইজেকশন ফ্র্যাকশন, একটা মানে ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনটার মাধ্যমে আমরা ইজেকশন ফ্র্যাকশন রেট আমরা পাই। আর এখন আসেন যদি এটা কম হয়, এর মানটা যদি কম হয়, সিস্টোলের রেট সংকোচনের, এটা বুঝতে পারতেন রক্ত যদি হার্ট যদি সঠিকভাবে সংকুচিত না হয়, রক্ত যদি দেহের মধ্যে পৌঁছাইতে না পারে ঠিক মতনে, তাহলে আমাদের শরীরের মধ্যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া, রক্তের প্রয়োজনীয়তাটা মানে প্রয়োজনীয়তা যতটুকু সেই পরিমাণ রক্ত সে শরীরে পাচ্ছে না, হয়তো পা, হাত, মাথা ঝিনঝিন করতে পারে, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তবে এ দিয়ে আমরা যেটা বুঝি হার্টের ক্ষেত্রে সেটা হচ্ছে যদি মানটা কম হয় তাহলে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, অর্থাৎ হার্টের পেশিটা মোটা হয়ে, যার ফলে সে ঠিকমতো
সংকুচিত হতে পারে, অথবা রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, হার্টটা শক্ত হয়ে গেছে, অথবা লো ভলিউম স্টেট। মানেটা কি? লো ভলিউম স্টেট শরীরে রক্ত বা তরলতা কম পৌঁছাচ্ছে। কথাটা আপনারা ক্লিয়ার হলেন কিনা? আচ্ছা, এরপরে আমরা আসি, যদি এটা বেশি মানে বেশি পরিমাণ হয় তাহলে কি ঘটনা ঘটবে? আচ্ছা, যদি বেশি হয়, ধরেন যে 45 থেকে 50 এর বেশি হলো, তখন চিন্তার বিষয় হতে পারে। এই অবস্থায় হার্ট সঠিকভাবে সংকুচিত হতে পারছে না। এটি অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের রোগ এটা ব্যাখ্যা করে। যেমন মনে করেন যে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, ডিসিএম, হার্ট দুর্বল হয়ে যায়, বেশি প্রসারিত হয় বা পাতলা হয়ে যায়, হার্ট ফেলিওর যেটা কনজেস্টিভ ইএফ বলে, হার্ট পাম্প করতে অক্ষম হয়ে পড়ে, বা পোস্ট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যেটা হার্ট অ্যাটাকের পরে পেশি দুর্বল হয়ে যাওয়া। হ্যাঁ, যদি বেশি হয় তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটবে। এতে ফ্র্যাকশনাল শর্টেজ মানে এফএস এর মান এবং ইজেকশন ফ্র্যাকশনটা কমে যাবে। অর্থাৎ হার্টের যেই কার্যকর যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা কমে যায়। এটা যদি এটার পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে বুঝবেন আপনার হার্টের মানে কার্যক্ষমতাটা কমে গেছে, ইজেকশন ফ্র্যাকশন রেটটা মানে। আচ্ছা, এই পর্যন্তই কি রাখবো নাকি আরো টানবো? একটু ক্লান্ত মনে হচ্ছে আমার কাছে, আবার তাহলে ছাড়তে স্যার ইচ্ছে আমরা করছে। আজকে রাখি এখানে, মানে এক্সট্রা হ্যাঁ, একটা ক্লাসে বাকি পর্বটা শেষ করতে পারবো নিয়ে ইনশাআল্লাহ। ইয়ে করব। সবাই ধৈর্য ধরে শুনলেন, সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। দূর দূরান্ত থেকে যারা এসেছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন রইল। আসসালাম।